স্বাগত এখন দুপুরের আয়োজনে। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি তাসওয়ার নাফি। আমাদের শুনানি কবে হবে সেই কথাটা বলা হচ্ছে না, তাহলে তো এখানে আমাদের এক ধরনের অনাস্থা তৈরি হচ্ছে। মুক্তিযোদ্ধার সন্তান বা প্রজন্মদেরকে চাকুরি দেওয়ার ক্ষেত্রে যে তাদেরকে পাওয়া যাচ্ছে না, যদি পাওয়া না যায় তখন আপনি এটি কমাতে পারেন। যেই আন্দোলনটা করছে সেই আন্দোলনের যে যৌক্তিকতা সেটি আমরা উপলব্ধি করি, কারণ যে কোনো দেশে কোটা প্রথা যেমন স্বীকৃত, আবার মেধার ভিত্তিতে নিয়োগ সেটিও প্রয়োজন আছে। মুক্তি, আমরা দেখছিলাম যে কোটা নিয়ে পুরো দেশে একটা আন্দোলন চলছে এবং কোটা পদ্ধতি পুরোপুরি বাতিল না করে সংস্কারের কথা বলছেন বিশেষজ্ঞরা এবং এই সংকট সমাধানে সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। নাফি, এই নিয়ে এখন দুপুরে রয়েছে বিস্তারিত। চিনি দেয় না, আলু দেয় না, পেঁয়াজ দেয় না, আমাকে তো কিনে খাইতো। আমরা গরিব মানুষ এত কি সবসময় কিনতে পারি? অর্ধেক দেয় না, তা আমাদের তো দিয়ে আশাবাদী আমার দিব। আমার কাজ, আমার পকেটে কাজ রয়েছে, আমি মালে লেগে গেছি, আমার মাল কেমন নেওয়ার জন্য। আমরা আরো কিছু পণ্য বাজার থেকে দেশের বাইরে থেকেও কেনার চেষ্টা করছি, যাতে সেটাও সাশ্রয় মূল্যে আমরা আপনাদেরকে দেওয়ার চিন্তা করছি। নিত্য পণ্যের দর ঠিক তখনই কিন্তু জুলাই মাসে টিসিবি পণ্যের যে কার্যক্রম সেটি আবার আসলে শুরু করা হয়েছে। তবে কি এই কার্যক্রমে যেটা অন্যান্যবার যে সবচেয়ে প্রধান যে পণ্যটা থাকে সেটা হচ্ছে পেঁয়াজ এবং চিনি, কিন্তু সেটি কিন্তু এবার দেওয়া হচ্ছে না। এবং পেঁয়াজ এবং চিনির বদলে এবার যেটা দেওয়া হচ্ছে শুধু চাল, ডাল এবং তেল। এ নিয়েও এখন দুপুরে জানাবো বিস্তারিত। তবে শুরুতে জানাতে চাই কোটা বিতর্ক প্রসঙ্গ। মুক্তি, আমরা দেখছিলাম শুরুতে যে কোটা নিয়ে পুরো দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে এবং আন্দোলনকারীরা যেটা বলছে যে কোটা যে সরকারের যে রায় ছিল বা সরকারের যে দাবি বলা ছিল যে কোটাটা পুনর্বহাল না করে সেটা আন্দোলন, সেই বিষয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে আন্দোলনকারী। এবং অপরদিকে কোটার পক্ষে মুক্তিযোদ্ধা যারা সন্তান রয়েছে তারা বলছে আদালতের রায় পুনর্বহাল করার জন্য। আর বিশ্লেষকরা একটু ভিন্ন মত দিয়েছেন। তারা বলছেন যে পুরোপুরি বাতিল করার আসলে প্রয়োজন নেই, তবে সেক্ষেত্রে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার করতে বলছেন তারা। সহকর্মী আজহার লিবনের একটি প্রতিবেদন রয়েছে, তার সঙ্গে ছবিতে ছিলেন জামাল হোসাইন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই আন্দোলনে যেমন আছেন সদ্য পড়াশোনা শেষ করা চাকরি প্রার্থীরা, তেমনই তাদের সঙ্গে যোগ দিচ্ছেন অধ্যয়নরতরাও। যে কারণে পুরো দেশব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোতে তৈরি হচ্ছে অচলাবস্থা। বন্ধ আছে পরীক্ষাসহ শ্রেণী কার্যক্রম। শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে 2018 সালে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে সব ধরনের কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার, কিন্তু গেল মাসে উচ্চ আদালত একটি রায়ের মাধ্যমে ওই প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করে, যে কারণে আবারও মাঠে নেমেছে শিক্ষার্থীরা। ওই রায়ের বিরুদ্ধে আবার আপিল করার সুযোগ রয়েছে, যে কারণে বিষয়টি বিচারাধীন। কিন্তু প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে আবার কেন আন্দোলন করছে ছাত্ররা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বলছেন, আগের প্রজ্ঞাপন বাতিলের পর ফের আস্থাহীনতা তৈরি হয়েছে। পূর্ণাঙ্গ রায় পাচ্ছি না, আমাদের শুনানি কবে হবে সেই কথাটা বলা হচ্ছে না, তাহলে তো এখানে আমাদের এক ধরনের অনাস্থা তৈরি হচ্ছে। এখন এটা যদি 2 বছর 3 বছর আপিল বিভাগে চলে, তাহলে এই 2-3 বছর কিন্তু কোটাটা পুনর্বহাল থাকবে। সরকার আমাদেরকে কোর্টকে সামনে রেখে, আদালতকে সামনে রেখে আমাদের কোটাটাকে বাতিল করার নানা মহল থেকে এক ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা মনে করি সরকারের এখানে হস্তক্ষেপের অনেক সুযোগ রয়েছে। আমরা 3য় ও 4র্থ শ্রেণীতে কোটা সংস্কার 18 সালে চেয়েছিলাম, এখনও চাচ্ছিলাম। এটি আদালতের এখতিয়ার না। আমরা সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা যাচ্ছি, এটাও কিন্তু সরকারের বিষয়। মানে কোটা কিন্তু সরকারের নীতির বিষয়, কাকে কত % দেওয়া হবে, এটা আদালতের এখতিয়ার না। 18 সালের পরিপত্রটাই কেবল আদালতের এখতিয়ার। মূলত 2018 সাল পর্যন্ত সরকারি যে কোটা সুবিধা ছিল তাতে 10% করে নারী ও জেলার জন্য, উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য 5% এবং প্রতিবন্ধীদের জন্য 1% কোটার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা বরাদ্দ ছিল।
জনসংখ্যার অর্ধেক নারী, বিভিন্ন জেলা, উপজাতি ও প্রতিবন্ধীদের জন্য এসব কোটার উদ্দেশ্য ছিল সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে রাখা। অপরদিকে সরকারি তালিকা অনুসারে দেশে মুক্তিযোদ্ধাদের সংখ্যা 2.5 লাখের বেশি নয়, যা মোট জনসংখ্যার 0.0014%। কিন্তু তাদের জন্য বরাদ্দ কোটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য রাখা কোটার চেয়েও 4% বেশি, 30%। কিন্তু কেন? এর উত্তর মিলবে 1972 সালে বঙ্গবন্ধু সরকারের নেয়া দ্য ইন্টারিম রিক্রুটমেন্ট পলিসিতে। মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এবং মহান মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা পরিবারগুলোকে এগিয়ে আনার লক্ষ্যে তখন 30% কোটা নির্ধারণ করা হয়। কিন্তু প্রশ্ন হলো, অন্তর্বর্তীকালীন এই সময়টা আসলে কতদিনের? মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের এই সাধারণ সম্পাদককে প্রশ্ন করেছিলাম। আপনি কমানোর বিষয়টা কখন আসবে? যখন দেখবেন যে মুক্তিযোদ্ধা সন্তান বা প্রজন্মদেরকে চাকুরি দেওয়ার ক্ষেত্রে যে তাদেরকে পাওয়া যাচ্ছে না, যদি পাওয়া না যায় তখন আপনি এটি কমাতে পারেন। কিন্তু পাওয়া যাচ্ছে, কারণ এখানে তো হাজার হাজার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা সন্তান নাতি নাতনি করে চাকুরির জন্য তারা চেষ্টা করছে। তাদেরকে ভাইবে বোর্ড থেকে বের করে দেওয়া হচ্ছে, তাদেরকে ভাইবে উত্তীর্ণ হওয়ার পরে তাদেরকে চাকুরি দেওয়া হচ্ছে না। সুতরাং কোটা ব্যবস্থার এই 30% কোটার এখনও প্রয়োজনীয়তা রয়েছে। আপনি কোটার 30% কোটা সঠিকভাবে আপনি কমপক্ষে 10টি বছর বাস্তবায়ন করেন, অথবা 5টি বছর আপনি বাস্তবায়ন করেন এবং সংরক্ষণ এবং পূর্ণাঙ্গ বাস্তবায়ন করেন, দেখবেন তখনই এই কোটা ব্যবস্থার প্রয়োজনীয়তা শেষ হবে। যে মুক্তিযোদ্ধা কোটা সহ যে সকল কোটা পূর্বে ছিল সব কোটা বহাল করতে হবে। অর্থাৎ 2018 সালে যে পরিপত্রটি জারি করা হয়েছিল এটি সম্পূর্ণ অসাংবিধানিক এবং অবৈধ। কোটা বাতিল ও কোটা বহাল রাখার পক্ষে আন্দোলনরত উভয় পক্ষের কথা এটা স্পষ্ট, তারা কোটার যৌক্তিক সংস্কারের ব্যাপারে একমত। কিন্তু যেভাবে আন্দোলন রাজপথে গড়াচ্ছে তাতে এর সমাধান কি? যিনি শিক্ষা গ্রহণকালে কোনো কোটা নেননি তিনি হয়তো চাকরিতে এসে কোটা নিতে পারেন। এইভাবে বিষয়গুলো দেখা দরকার আছে। আবার কোনো কোটা হয়তো চালু করা হলো, কিন্তু কয়েক বছর পরে দেখা গেল যে ওই পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাদের জন্য কোটা দেওয়া হয়েছিল তারা মোটামুটি এগিয়ে গেছে, অতএব তখন কোটাটা রহিত করা যায়। কোটার কারণে হয়তো 56% এক সময় কোটার মাঝে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু এখন সেই পরিস্থিতি আর নেই। যেই আন্দোলনটা করছে সেই আন্দোলনের যে যৌক্তিকতা সেটি আমরা উপলব্ধি করি। কারণ যে কোনো দেশে কোটা প্রথা যেমন স্বীকৃত, আবার মেধার ভিত্তিতে নিয়োগ সেটিও প্রয়োজন আছে। তারা কিন্তু কোটা বন্ধ করতে পারেনি। তা আমার মনে হয় এখনও সেই দাবিতে যদি আলোচনায় বসা যায়, আমার মনে হয় একটা সমাধানে পৌঁছানো যাবে। মুক্তিযোদ্ধা কোটার পক্ষে থাকা আন্দোলনকারীরা বলছেন, 2018 সালের প্রজ্ঞাপন বাতিল হয়ে যাবার পর পুনরায় এই কোটার বাস্তবায়নের সুযোগ এসেছে এবং এটি করতে তারা সরকারের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। অপরদিকে কোটা বাতিলের আন্দোলনও নতুন মাত্রা পাচ্ছে দিনকে দিন। এখন কোটা সম্পূর্ণভাবে বহাল থাকবে নাকি বাতিল হবে নাকি যৌক্তিক সংস্কার হবে, এটি নির্ভর করছে উচ্চ আদালতের চূড়ান্ত রায় এবং সরকারের সিদ্ধান্তের উপর। আজহার লিমন, এখন, ঢাকা। শুধু চাল, ডাল আর তেল দিয়ে শুরু হলো জুলাই মাসের টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম। পেঁয়াজ, চিনি আর আলুর মজুত না থাকার কারণ জানালেন বাণিজ্য সচিব। বাজার মনিটরিং করে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। আরও জানাবেন আতর নিয়ন। মাথায় রোদ আর তীব্র গরম নিয়েই কম দামে টিসিবির পণ্য নিতে সকাল থেকে লাইনে দাঁড়িয়েছেন অনেকে। এর মধ্যে 1 বছরের নাতিকে নিয়ে রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে আছেন রুকসানা বেগম। টিসিবি থেকে যেসব পণ্য দেওয়া হয় তা প্রয়োজনের তুলনায় অনেকটা কম বলে জানান তিনি। একই কথা জানালেন টিসিবির পণ্য নিতে আসা অনেকে। তেল দেয় আর চাউল দেয় আর ডাল দেয়, পেঁয়াজ কিছু দেয় না, আমরা আলাদা কিনে খাইতে হয়। আমার পকেটে কাট লয়েছে, আমি মালে লেগে গেছি। আমার মাল কেমনে নেওয়ার জন্য কারণটা কি? আমার মন তো মালটা আমি পাই নাই। কাজ 500 কই থেকে? ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রমের অংশ হিসেবে জুলাই মাসের কার্যক্রম শুরু করা হয়েছে সোমবার থেকে। তবে এবারের কার্যক্রমে নেই পেঁয়াজ, চিনি আর আলু। গত কয়েক সপ্তাহ ধরে বাজারে ঊর্ধ্বমুখী রয়েছে এই পণ্যগুলোর দাম। তাই অতিরিক্ত দাম আর মজুত না থাকার কারণে এবারের তালিকা থেকে পণ্যগুলো বাদ দিয়েছে টিসিবি। কম দামে যা পাওয়া যাবে তাই কিছুটা স্বস্তি দেবে বলছেন সুবিধাভোগীরা। বাণিজ্য সচিব জানালেন, আমদানির মাধ্যমে পেঁয়াজ, চিনি যোগানের চেষ্টা করা হচ্ছে। চিনি, আলু, পেঁয়াজ এই তিনটি এখানে যুক্ত করার বিভিন্ন ভাবে চেষ্টা করছি। সেটি আমাদের
সংগ্রহের বিভিন্ন প্রক্রিয়া বা ধাপগুলো চলমান আছে। তা আমরা আশা করব যে টিসিবির এই কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে, সেটা পরিমাণের দিক থেকেও এবং সংখ্যার দিক থেকেও আশা। এছাড়া বাজার মনিটরিং করে দাম নিয়ন্ত্রণের কথাও জানান তিনি। কয়েকটি পণ্যের কিছু দাম ওঠানামা করছে, সেটা আমরা মনিটর করছি। আমাদের যে বিভিন্ন মেকানিজম আছে, ভোক্তা অধিকার শুরু করে আমাদের মনিটরিং টিম আছে, সেটা বাজারে পাইকারি বা বিভিন্ন আড়ত পর্যায়ে বা আমদানি পর্যায়ে রেগুলার খোঁজখবর মনিটর করছি। জুলাই মাস জুড়ে ভোজ্য তেল 2 লিটার, 2 কেজি মসুর ডাল ও 5 কেজি চাল কিনতে পারবেন কার্ডধারী ক্রেতারা। চালের দাম ধরা হয়েছে 30 টাকা কেজি, মসুর ডাল 60 টাকা কেজি ও ভোজ্য তেল লিটারে 100 টাকা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। এবার আমরা দেখব রাজধানীর বাজারের চিত্র, কারণ বাজারে আছেন এই বিষয়ে জানাতে সহকর্মী আতাউর নিয়ন জানাবেন যে আমরা আপনার প্রতিবেদনে দেখছিলাম টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে, সেখানে পেঁয়াজ, আলু, চিনি নিয়ে আপনি জানাবেন যে পেঁয়াজ সহ অন্যান্য নিত্যপণ্যের দরদাম বাজারে কেমন দেখছেন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? যেরকমটি বললেন, সকালে কিন্তু আজকে থেকে 10টা বাজে জুলাই মাসের যে টিসিবির পণ্য বিতরণের কার্যক্রম রয়েছে সেটি কিন্তু শুরু করা হয়, যেখানে প্রতি মাসে পেঁয়াজ, চিনি থাকলেও এই মাসে কিন্তু পেঁয়াজ এবং চিনিটি বাদ দেওয়া হয়েছে, যার কারণ হিসেবে বলা হয়েছে যে বাজারে বর্তমানে পণ্যগুলোর দাম বাড়তি রয়েছে। তো আমরা কিছুক্ষণ আগে কারণ বাজারে এসে পণ্যগুলোর দামের বিষয়ে যখন দেখি, তখন দেখা যায় যে পেঁয়াজের দাম গত সপ্তাহ থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা পাইকারি বাজারে খোঁজ দিয়ে জানতে পারি গত সপ্তাহে পাইকারি বাজারে 5 কেজি পেঁয়াজের দাম ছিল 480 থেকে 490 টাকা, যেটা এই সপ্তাহে এসে হয়েছে 500 থেকে 510 টাকা করে পাইকারিভাবে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা খুচরা বাজারে যখন খোঁজ নিই তখন দেখা যায় যে প্রতি কেজি পেঁয়াজ 110 থেকে 120 টাকায় খুচরা বিক্রেতারা বিক্রি করছেন। এছাড়া যে চিনির কথা বলা হয়েছে যে প্রতি মাসে টিসিবিতে চিনির পণ্যটি দেওয়া হতো, কিন্তু এই মাসে সেটি বাদ রাখা হয়েছে। সেই চিনির দামও কিছুটা বাড়তি মনে হয়েছে। মাঝখানে চিনির দাম 125 থেকে 135 টাকা হলেও সেটি বেড়ে আবার 130 থেকে 140 টাকা পর্যন্ত গিয়েছে, যে কারণে এই চিনির বিষয়টিও টিসিবি এবারের পণ্য তালিকা থেকে বাদ রেখেছে, যেটা বাণিজ্য সচিব জানিয়েছে উদ্বোধনকালে যে তাদের সব পর্যাপ্ত মজুত না থাকার কারণে তারা এই মুহূর্তে বিতরণ করতে পারছে না। এছাড়া তাদের যে আমদানি কার্যক্রম বা সংগ্রহের যে তালিকার জায়গাগুলো রয়েছে সেখান থেকে তারা সর্বোচ্চ সংগ্রহের চেষ্টা করছে। যদি খুব শীঘ্রই তারা সংগ্রহ করতে পারে তাহলে হয়তো তারা এই মাসের মধ্যে সেই পণ্যগুলো টিসিবির যে কার্ডধারীরা রয়েছে তাদেরকে বিতরণ করতে পারবে। এছাড়া বাজারে যে এই যে দাম বেড়ে যাচ্ছে, সেই দাম বাড়ানোর বিষয় বা বৃদ্ধির বিষয় যখন তার কাছে জানা যায় যে এই বিষয়ে তাদের কোনো পদক্ষেপ বা কার্যক্রম রয়েছে কিনা, তখন বাণিজ্য সচিব জানান যে এই যে বাজারে দাম বেড়ে যাচ্ছে পণ্যের, সেই বিষয়েও তারা খোঁজখবর নিচ্ছেন, মনিটরিং করছেন এবং সেগুলো নিয়ন্ত্রণে কিভাবে আনা যায় খুব দ্রুত সেইভাবে তারা কার্যক্রম করছেন। তো তারা আশা করছেন যে খুব সহজেই এবং খুব স্বল্প সময়ে সেই পণ্যগুলোর দাম নিয়ন্ত্রণে আসবে। এতে করে তারা দেশীয় বাজার থেকে, দেশীয় যে বাজার রয়েছে সেই বাজার থেকেও তারা পণ্য সংগ্রহ করতে পারবে। এছাড়া ভারত থেকে পেঁয়াজ এবং আন্তর্জাতিক বাজার থেকে চিনি সংগ্রহ করার প্রক্রিয়াও তারা চলমান রেখেছে, যাতে করে তারা টিসিবির পণ্যে সেগুলো যুক্ত করতে পারে। তো এই ছিল কারণ বাজার থেকে আমার পেঁয়াজ এবং চিনির দাম নিয়ে সর্বশেষ। রাজধানীর কারণ বাজার থেকে বাজার দর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আতাউর নিয়ন। মুক্তি, আমরা জানি যে প্রধানমন্ত্রী চীনের রাষ্ট্রীয় সফরে, চীনের বেইজিং উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন 4 দিনের রাষ্ট্রীয় সফরে, এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে এই সফরে কৌশলগত অংশীদারিত্বের উন্নয়নে আশা করা হচ্ছে। এবং আজ সোমবার সকাল 11টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং যদি বলি, এই সময় তাকে বিমানবন্দরে বিদায় জানিয়েছেন মন্ত্রী, 3 বাহিনীর প্রধান সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। একই সঙ্গে চীনের যে স্থানীয় সময় সন্ধ্যা 6টায় বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। মুক্তি, সরকার প্রধানের সফরে 2 দেশের মধ্যে 20টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। গুরুত্ব পাবে অবকাঠামো উন্নয়ন সহ ব্যবসা বাণিজ্যের নানা দিক। মুক্তি, আমরা যেমনটি বলছিলাম যে
প্রধানমন্ত্রী এই সফরে বেশ কিছু ব্যবসা বাণিজ্যের দিকে রয়েছে, অবকাঠামো এবং কৌশলগত দিক নানা বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেই বিষয়ে আমরা আরও জানতে চাই, আমাদের সঙ্গে তা জানাতে এই মুহূর্তে বেইজিং থেকে যুক্ত হয়েছেন সহকর্মী দেবরাজ দেব। দেবরাজ, জানাবেন যে আজ প্রধানমন্ত্রী আর কি কর্মসূচি রয়েছে সেখানে অবতরণ করার পরে, এবং একই সঙ্গে এই সফর নিয়ে চীনের আসলে প্রস্তুতিমূলক যে আগ্রহ সেটি আসলে কতটুকু দেখছেন? ধন্যবাদ মুক্তি। আমরা রয়েছি চীনের বেইজিং এর সেই হোটেলটির সামনে যেখানে আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে 4 দিনের সফরে আসবেন, সেই হোটেল সেন্ট রেজিস বেইজিং, সেই হোটেলের সামনে রয়েছি। এখানেই প্রধানমন্ত্রী আমরা আসার পরই দেখছিলাম আসলে প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য যে ধরনের আসলে রাষ্ট্রীয় আয়োজনগুলো থেকে থাকে, সেই আয়োজনের কিন্তু তারা আসলে শেষ সময়ের একদম প্রস্তুতিগুলো নিচ্ছে। এবং আমরা দেখছিলাম যে প্রধানমন্ত্রীর গাড়ি বহর যে টিকিট করে আসলে যে ক্যাপিটাল বেইজিং ক্যাপিটাল এয়ারপোর্ট, সেখান থেকে প্রধানমন্ত্রীকে যে বহনকারী যে গাড়ির বহরটি রয়েছে, সেই বহরটি কিছুক্ষণ আগেই বের হয়ে গেল। সেখান থেকে সন্ধ্যা 6টা নাগাদ, অর্থাৎ চীনের যে সময় সন্ধ্যা 6টা, সেই 6টা নাগাদ কিন্তু প্রধানমন্ত্রী বিমানবন্দরে এসে পৌঁছাবেন। সেখানে চীনের যে ভাইস মিনিস্টার এবং বাংলাদেশের যে রাষ্ট্রদূত রয়েছে চীনে অবস্থিত, সেই রাষ্ট্রদূত কিন্তু তিনি কিন্তু প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন এবং প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। এবং সেখান থেকে সরাসরি এই হোটেলটিতেই প্রধানমন্ত্রী এসে আসলে রাত্রি যাপন করবেন। এবং এখানে দলের যে সরকারি যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে প্রধানমন্ত্রী একটু সাক্ষাৎকার করবেন। এবং এছাড়া চীনের যারা স্থানীয় যে আওয়ামী লীগের যারা নেতারা রয়েছেন তাদের সাথেও আলোচনা বৈঠকে বসার কথা রয়েছেন। এবং সেখানে মূলত আসলে কুশলাদি বিনিময় মূলত করা হবে। এবং এছাড়া আপনারা বলছিলেন যে বেশ কয়েকটি আসলে চুক্তি বা সমঝোতা স্মারকে, সেই ব্যাপারেও কিন্তু আমরা জানতে পেরেছি যে চীন কিন্তু বাংলাদেশে আরো বিনিয়োগ করতে আগ্রহী। আমরা সবাই জানি আসলে বাংলাদেশে চীন কিন্তু বাংলাদেশে একটি বিরাট অংশীদার, এবং ঋণ দেওয়ার ক্ষেত্রে এছাড়া বিভিন্ন ধরনের সহযোগিতার ক্ষেত্রে কিন্তু চীন অনেকটা বড় প্রভাব ফেলে বাংলাদেশের প্রেক্ষাপটে। এবং সেইখান থেকে কিন্তু বাংলাদেশের যে যোগাযোগ খাত বলুন, অবকাঠামো খাত এবং প্রযুক্তি খাতে বরাবরের মতো সহযোগিতা করে আসে। এবং এইবারও সেই রকম সহযোগিতার হাত চীনের পক্ষ থেকে থাকবে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। এছাড়া কিন্তু একটি চীনের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রার যে ঘাটতি রয়েছে, সেই ঘাটতি মেটাতে আসলে যতটা সম্ভব আসলে চীনের তরফ থেকে এই আর্থিক খাতেও সহযোগিতা করা হবে বলেও আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা কিন্তু দেখেছি কিছুদিন আগেই প্রধানমন্ত্রী তার ভারত সফরে তিস্তা নিয়ে কিন্তু একটা আলোচনা হচ্ছিল। এবং এই তিস্তা প্রকল্প কিন্তু প্রথমে কিন্তু চীনি আপনার বাংলাদেশকে এই তিস্তা প্রকল্পে বিনিয়োগ করার যে পরিকল্পনা সেটির প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব থেকে কিন্তু আসলে ভারতের দিকেও কিন্তু কথা চলছে, এবং সেটি নিয়ে আসলে চীন ততটা আসলে চিন্তিত নয়, আমরা বিভিন্ন জানতে পেরেছি। এবং এই ব্যাপারেও হয়তো এইবার আলোচনা হবে। এবং এই সফরটা বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে একটি বড় মাইলফলক হবে বলেই কিন্তু বিশ্লেষকরা মনে করছেন। তো চীনের বেইজিং শহর থেকে আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা প্রধানমন্ত্রীর আসার অপেক্ষায় আছি। এখানে সবাই কিন্তু আসলে তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষায় রয়েছে। মুক্তি, আমাদের সঙ্গে সহকর্মী দেবরাজ দেব যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী স্থানীয় সময় সন্ধ্যা 6টায় বেইজিং বিমানবন্দর অবতরণ করবেন। সেই সঙ্গে আমরা আসলে জানছিলাম, দেবরাজ জানাচ্ছিলেন যে অর্থনীতি সহ নানা খাতে কিন্তু এই সফরটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাফি, আরেকটা বিষয় বলতে চাই, রেমিটেন্সের বিষয়, যেটা প্রবাসীদের আয়ে আবারও সুবাতাস বইতে চলেছে রেমিটেন্সে, এবং এই সংকটের মধ্যেও অর্থনৈতিক চাকা সচল রেখেছে প্রবাসীদের আয়। অথচ অর্থের যোগানদাতা এই সকল কর্মীদের অধিকাংশই কিন্তু প্রশিক্ষণ ছাড়াই বিদেশ গমন করেন। যে জায়গায় 20 জন বা 30 জনের ক্লাস, ওই জায়গায় 100 জনও বসায়। ড্রাইভিংয়ের ট্র্যাক নাই, সংকট আছে আমাদের কিছু ল্যাবের। এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। প্রবাসের জন্য যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেটা আধুনিক নয়, সেখানে যে প্রশিক্ষক রয়েছেন তারাও আধুনিকভাবে প্রশিক্ষিত না, এবং সত্যিকারে কাজে লাগাতে পারবেন সেরকম শিক্ষার জায়গাটা তারা পাচ্ছেন না। নতুন এই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। নতুন সরঞ্জাম দিয়েই আমরা ট্রেনিং দেওয়ার লক্ষ্যেই তাদের
কী কী জিনিসের প্রয়োজন। বিরতির পর এই নিয়ে থাকছে বিস্তারিত। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন দুপুর। মুক্তি, আমরা রেমিটেন্সের কথা বলছিলাম বিরতির আগে, এবং রেমিটেন্স যোগানদাতার 90% কর্মী কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই বিদেশ গমন করছে, এবং পরিসংখ্যান ব্যুরোর তথ্য মধ্যে যেটা বলছে 10.4% কর্মী প্রশিক্ষণ নিয়ে বিদেশ গমন করছে। এবং বিশেষজ্ঞরা বলছেন যদি দক্ষ কর্মী তৈরি করা যায় এবং তাদেরকে বিদেশ পাঠানো যায়, সেক্ষেত্রে কিন্তু প্রবাসী আয় আরও বাড়বে। সেক্ষেত্রে কর্মীদেরকে দক্ষ করার ক্ষেত্রে তাদেরকে ভালো প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে কিন্তু বিশেষজ্ঞরা জোর তাগিদ দিয়েছেন। সহকর্মী সাজিদ আরাফাতের প্রতিবেদন রয়েছে, দেখে আসতে চাই। বৈশ্বিক নানা সংকটেও দেশের অর্থনীতি চাঙ্গা করছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, যাদের শ্রম ঘামের রোজগারে স্বস্তিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দেশে পাঠানো রেমিটেন্সের পালে যে সুবাতাস লেগেছে তার সবচেয়ে বড় প্রমাণ সদ্য বিদায়ী জুন মাসে রেকর্ড পরিমাণ অর্থের যোগান। একক মাস হিসেবে গেল মাসে 254 কোটি 20 লাখ মার্কিন ডলার আসে প্রবাসীদের হাত ধরে, যা গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের হিসাবে জুন মাসে প্রতিদিন গড়ে রেমিটেন্স এসেছে 8 কোটি মার্কিন ডলারের বেশি। কিন্তু এই অর্থের যোগানদাতা বিদেশগামী কর্মীরা কি পর্যাপ্ত প্রশিক্ষণ নিয়ে প্রবাসে পাড়ি দিচ্ছেন? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আর্থসামাজিক ও জনমিতিক জরিপ 2023-এর তথ্য বলছে, প্রতি বছর প্রায় 90% কর্মী কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই বিদেশ যাচ্ছেন। কেননা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রায় 100টিরও বেশি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের বেশিরভাগই নানা সংকটে জর্জরিত। এসব ট্রেনিং সেন্টারের কোনোটির অবকাঠামো উন্নয়ন হলেও নেই পর্যাপ্ত প্রশিক্ষক, কোথাও প্রশিক্ষণার্থী থাকলেও নেই চাহিদা মাফিক সরঞ্জাম। 2007 সালে প্রতিষ্ঠিত প্রবাসী অধ্যুষিত নরসিংদীর ট্রেনিং সেন্টার তেমনই একটি। বর্তমানে নিয়োগ জটিলতায় ভুগছে প্রশিক্ষক সংকটে, রয়েছে ল্যাব ও শ্রেণীকক্ষের সংকটও। এতে বিদেশগামী অনেকেই পাচ্ছেন না যথাযথ প্রশিক্ষণ। দেখা গেছে যে জায়গায় 20 জন বা 30 জনের ক্লাস, ওই জায়গায় 100 জনও বসায় ক্লাস নেওয়া হয় আর কি। ড্রাইভিংয়ের ট্র্যাক নাই, ট্র্যাক না থাকার কারণে আমাদের ড্রাইভিং শেখাটাও অনেক সমস্যা হচ্ছে, স্পেসগুলো অনেক ছোট। সবার উদ্দেশ্যে এই কথাটাই বলতে চাই, যেন বিদেশে যাওয়ার আগে যেন মানুষ প্রশিক্ষণ নিয়ে যায়, হাতের একটা কাজ জেনে যায়, তাহলে ভালো একটা পজিশনে যাওয়া সম্ভব। আমাদের বৃহৎ সংকটগুলো যেগুলো আছে, যেগুলো আমাদের স্পেসের সংকট, জায়গার সংকট আছে আমাদের কিছু ল্যাবের, এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি বিষয়গুলো। মুন্সিগঞ্জের চাকচিক্যময় এই সেন্টারে সরঞ্জাম থাকলেও নেই পর্যাপ্ত প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী। বিবিএসের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, অভিবাসীদের মধ্যে মাত্র 10.4% বিদেশে পাড়ি জমানোর আগে কর্মসংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ নিয়ে থাকেন। এর মধ্যে 47.66% দক্ষতা অর্জন করেন বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, আর সরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেন 40.54% মানুষ। প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ 40.83% রংপুর বিভাগে, আর সর্বনিম্ন 5.40% সিলেট বিভাগের। এদিকে বিদেশগামী কর্মীর সর্বোচ্চ 20.5% নির্মাণ সম্পর্কিত কাজের বিষয়ে প্রশিক্ষণ নিয়ে থাকেন, আর ড্রাইভিং ও মোটর মেকানিক ফিল্ডে 18.21% এবং হোটেল ও রেস্টুরেন্টে 11.95% সংশ্লিষ্ট ফিল্ডে কাজ করছেন। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, প্রথাগত প্রশিক্ষণগুলোর আধুনিকায়ন ও ডিজিটালাইজেশন জরুরি। আন্তর্জাতিক মানের সাথে সঙ্গতি রেখে কর্মীদের মধ্যে আগ্রহ বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোকে তাগিদ দেন তারা। তো শুধু বইয়ের ভাষা শিখলে আসলে হবে না, এবং 1 মাস 2 মাসে এটা শেখা যায় না। তো সামগ্রিকভাবে আমরা যদি বলি, আমাদের যেই বিশেষ করে প্রবাসের জন্য যে ট্রেনিং সেন্টারগুলো আছে, সেগুলোর শিক্ষার যে কার্যক্রম সেটা আধুনিক নয়, সেখানে যে প্রশিক্ষক রয়েছেন তারাও আধুনিকভাবে প্রশিক্ষিত না, এবং শিক্ষার্থীদের যেইভাবে শিখলে তারা সহজে শিখতে পারবেন এবং সত্যিকারে কাজে লাগাতে পারবেন, সেরকম শিক্ষার জায়গাটা তারা পাচ্ছেন না সেখান থেকে। সার্টিফিকেট না, আসলেই যে তার শেখাটা জরুরি, এবং সেটা শিখলে যে ওখানে গিয়ে আসলে তার
অনেক কিছুই তার সুবিধা হবে, এইটা কিন্তু তার নিজের মধ্যে তৈরি হয় না বা তৈরি করা হয় না। বিদেশগামী কর্মীদের দক্ষ করে তোলার দায়িত্ব বিএমইটির। তবে এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে আপত্তি জানায় তারা। যখন আমি বলি তখন বলবো না, পরিকল্পনাটা তো এটাই তো বললাম। তবে প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়নে আশ্বাস দিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। প্রশিক্ষণের যে সমস্ত জিনিস এগুলো অত্যন্ত পুরাতন, যে কারণে আমি আমাদের মন্ত্রণালয়ের সচিব সহ আমরা বসে আলাপ আলোচনা করে নতুন এই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। নতুন সরঞ্জাম দিয়েই আমরা ট্রেনিং দেওয়ার লক্ষ্যেই আমরা এখন প্রত্যেকটি টিটিসিকে করা হয়েছে যে তাদের কী কী জিনিসের প্রয়োজন, কী কী জিনিস আছে, এগুলোর চাহিদা। দক্ষ জনশক্তি বিদেশে পাঠিয়ে দেশের অর্থনীতির গতি সচল রাখতে রিক্রুটিং এজেন্সি সহ সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ বিশেষজ্ঞদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। নাফি, আমরা পর্দায় একটি ছবি দেখতে পাচ্ছি, কোমলমতি কয়েকজন শিশু এবং তাদের প্রত্যেকের হাতেই স্মার্টফোন। এই সময়টায়, শৈশবের এই সময়টা, আপনি আমি আমাদের সময়টা যদি একটু ভাবি, আমরা কিন্তু খেলাধুলা করতাম। আপনি যেমন ময়মনসিংহে বেড়ে উঠেছেন, আপনি খেলার মাঠে খেলাধুলা করেছেন, আমি বাড়ির ছাদে খেলাধুলা করেছি বিকেলবেলা বন্ধুদের সঙ্গে, কিংবা গল্পের বই পড়া একটি সময় আমরা আসলে ব্যয় করতাম। সেই জায়গা থেকে এসে এই যে মোবাইলের কয়েক ইঞ্চি যে স্ক্রিন, এটা যেন কখন শিশুদের এই শৈশবের জায়গাটা দখল করে নিয়েছে, এবং এই যে খেলাধুলা কিংবা বই পড়া, গান শেখা বা আবৃত্তি শেখা মতো যে কাজগুলো রয়েছে, এই জায়গাটা আসলে দখল করে ফেলেছে মোবাইল গেমের আসক্তি। এবং মুক্তি, এই যে কোমলমতি শিশু যারা মোবাইল স্ক্রিনে খুব বেশি আসক্ত, তাদের নিজেদের অজান্তেই মস্তিষ্কে এবং হৃদয়ে গেঁথে যাচ্ছে সহিংসতা, বদলে যাচ্ছে তাদের আচরণ এবং পড়ালেখার সময় কমে আসছে। এখান থেকে আসলে কিভাবে তারা উত্তরণ করতে পারে সেই কুসুমগুলোদের রক্ষার উপায় সন্ধান করেছেন হেদায়েতুল ইসলাম বাবু, ছবি তুলেছেন রবিউল ইসলাম। আদনান, নাবা, রবিউল। মোবাইল গেম আসক্তির কারণে অকালেই ঝরে পড়বে না তো ফুলতলা এলাকার এই কুসুম কলিরা? কোনো কিছুতেই যখন মোবাইলের স্ক্রিন থেকে দূরে রাখা যায় না, সারাক্ষণ তাই সন্তানের ভবিষ্যৎ নিয়ে বেশ দুশ্চিন্তায় অনেক অভিভাবক। মোবাইল গেম এই খেলতে খেলতে বাচ্চার চোখ নষ্ট হয়ে যাচ্ছে, ওরা কথা শুনতেছে না, মেজাজ খিটখিটে হয়ে গেছে, ওদের কথাই আমার শুনতে হয়। আমি সংসারে কাজ নিয়ে ব্যস্ত থাকি, আর বাবা হয়তো একটু ঘুমালো, ফাঁস করে মোবাইল ধরে, কতক্ষণ চিল্লাবেন বাচ্চা কাচ্চা নিয়ে এসে ভাগে। প্রথম কদিন একটু 2-3 দিন দেখলো না, আবার ওই সমস্যা। মোবাইলে শুধু গেম নয়, সহজেই ইন্টারনেট আইকন চালু করে ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে রিলস আর বিভিন্ন নিম্নমানের কন্টেন্ট শিশুদের ভাষা যেমন বদলে দিচ্ছে, তেমনি তৈরি করছে নিম্নমানের রুচিবোধ। রিলসগুলোতে যে পরিমাণে অকথ্য ভাষায় কিছু গালাগালি শিখে ফেলছে, তারপরে আপনি দেখেন কিছু গেমিং যে বাচ্চাদের গুলি অস্ত্র দিয়ে মারামারি, সেই জিনিসগুলো তারা এখন এই ছোট বয়স থেকেই শিখে যাচ্ছে। এটা একটা খুব খারাপ দিকে চলে যাচ্ছে বাচ্চারা। যে কোনো উপায়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে, সেজন্য কামান বা গোলাবারুদ যা প্রয়োজন তাই ব্যবহার করা হচ্ছে। গেমটির নাম কল অফ ডিউটি। এমনিভাবে গ্র্যান্ড থেফট অটো, 5 নাইট অ্যাট ফ্রেডিজের মতো গেম চোখের ঘুম কেড়ে নিয়ে শিশুদের পড়াশোনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত করছে আচরণ আর শারীরিক মানসিক স্বাস্থ্য। হাসপাতাল, মেডিকেল বা ক্লিনিকে চক্ষু বিশেষজ্ঞদের চেম্বারে তাকালে দেখা যায় চোখের নানা জটিলতা নিয়ে আসছে ছোট ছোট শিশুরা। খেলার মাঠ ছেড়ে গৃহবন্দী হবার পর এসব শিশুদের জগৎ যখন কয়েক ইঞ্চিতে সীমাবদ্ধ, তখন সবার আগে যার প্রভাব পড়ছে দৃষ্টিশক্তির ওপর। চক্ষু বিশেষজ্ঞরা বলছেন, ঘন্টার পর ঘন্টা ধরে মোবাইল ব্যবহার করে গেম খেলার কারণে শিশুরা তাদের চোখের বিভিন্ন জটিল কঠিন রোগে যেমন আক্রান্ত হচ্ছে, অন্যদিকে মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন ফ্রি ফায়ার কিংবা পাবজির মতো বিভিন্ন গেম খেলার কারণে নীরবে নিভৃতে শিশুদের মনে বপন করা হচ্ছে সহিংসতার বীজ। বাচ্চারা মোবাইলটা সাধারণত চোখের কাছে নেই, খুব মনোযোগ দিয়ে দেখে, তখন চোখের উপর একটা ক্ষতিকর প্রভাব তো পড়েই। আমাদের মোবাইলটা রাখা উচিত, মোবাইল কিংবা ল্যাপটপ যাই বলি, এটা 90 সেন্টিমিটার বা 35 ইঞ্চি দূরে থাকার কথা, কিন্তু বাচ্চারা দেখবেন যে একদম চোখের কাছে মোবাইলটা নেই। এই গেমসগুলো যদি আমরা রিপিটেডলি খেলি, তখন আমাদের ব্রেন এটাকে লার্ন করে
এটা বলা হয় ক্লাসিক্যাল কন্ডিশনিং। এই ক্লাসিক্যাল কন্ডিশনিং যখন আমার ব্রেনে ঢুকে যায় তখন এটা আমরা বাস্তব জীবনে এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি। শিশুদের শারীরিক মানসিক বিকাশে বিনোদনের প্রয়োজনে সহিংসতা পরিহার করে বয়স ও মানসিক স্বাস্থ্য বিবেচনায় রেখে শিশুতোষ গেম তৈরিতে গুরুত্ব দেওয়ার তাগিদ দিচ্ছেন তথ্য প্রযুক্তিবিদ ও শিক্ষাবিদরা। গেমিংয়ের যে স্টেপগুলো ফেজগুলো আছে ফেজগুলো যে খুব ছোট সময়ে হয় এবং কি এই গেমিংয়ের মাধ্যমে সে যে স্বদেশপ্রেম এবং দেশপ্রীতি তার জাগ্রত হয়, সহিংসতা এবং কি তার যে ইফটিজিংয়ের মতো অন্য যে অবক্ষয়ের যে বিষয়গুলো আছে সামাজিক এই অবক্ষয়গুলোকে যে গেমিংয়ের ফেজ থেকে হচ্ছে যে রিমুভ করে দিয়ে পার্মানেন্টলি হচ্ছে যে মোটিভেশনাল টাইপের কোনো কিছু হচ্ছে গেমিং তৈরি করা। বিবেকবান মানুষদের যারা সাধারণত সিনেমা তৈরি করেন, কবিতা তৈরি করেন, সাহিত্য তৈরি করেন, মূল্যবোধ তৈরি করেন, এইরকম মানুষকে এগিয়ে যে ভালো ভালো গেম তৈরি করতে হবে, যে গেমের মধ্যে বিবেক থাকে, মানবতা থাকে, সুখী জগৎ গড়ে তোলার জন্য পরিকল্পনা থাকে। এইরকম যদি অসংখ্য জিনিস বর্ণমালা থাকে, কবিতা থাকে, ছড়া থাকে, এইরকম জিনিস যদি স্বপ্নের মতো এক ধরনের জিনিস যদি তারা তৈরি করে গেম হিসেবে দিয়ে দেয়, তাহলে কিন্তু আমাদের কাউন্টার হিসেবে ওই ডিস্টোপিয়ার কাউন্টার হিসেবে আবার ইউটোপিয়া প্রতিষ্ঠিত হবে। জনশুমারি ও গৃহ গণনা 2022 এর প্রতিবেদন বলছে দেশের গ্রামাঞ্চলে 5 বছরের বেশি বয়সী 52.48% এবং 63.21% শহুরে শিশু মোবাইল ফোন ব্যবহার করে। বিশ্বে মিলিয়ন বিলিয়নে এখন হিসেব হচ্ছে গেমের বাজার। বাংলাদেশেও বড় হচ্ছে এ বাজার। বলা হচ্ছে প্রায় $80 বিলিয়ন এ মোবাইল গেমিং ইন্ডাস্ট্রিতে প্রায় 2.5 বিলিয়ন অ্যাক্টিভ প্লেয়ার আছে যারা নিয়মিত নানা ধরনের মোবাইল গেমস খেলছে। গেম তৈরির ক্ষেত্রে কোনো নীতিমালা না থাকায় যার যার ইচ্ছে মতো গেম তৈরি করায় গেমিং অ্যাপের মাধ্যমে ব্যক্তিগত তথ্য যেমন সুরক্ষিত থাকছে না, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুদের শারীরিক মানসিক স্বাস্থ্য। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া। এখন দুপুরে নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। কয়েকদিনের টানা বৃষ্টির পর বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতে ডেঙ্গু উঁচু ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ডেঙ্গু উপসর্গ নিয়ে প্রতি ঘন্টা চিকিৎসা নিতে আসছেন অনেকেই। হাসপাতালের করিডোরেও এখন চিকিৎসা নিতে হচ্ছে অনেকে। চিকিৎসকরা বলছেন একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মৃত্যু ঝুঁকি বেশি। মেহেরিন অ্যানি জানাবেন বিস্তারিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 51 নম্বর ওয়ার্ডের মিরাজিবাগ পাইপগলির এই রাস্তায় এখন এখানকার বাসিন্দাদের দুর্ভোগের প্রধান কারণ। একটু বৃষ্টি হলেই এই রাস্তার পাশে সব দোকানে উঠে যায় এই ময়লা পানি। জলাবদ্ধতার কারণে প্রধান সড়ক ছেড়ে তাই এলাকাবাসী বেছে নিচ্ছেন অলিগলির বিভিন্ন রাস্তা। প্রায় 26 বছর ধরে এই রাস্তার পাশে চায়ের দোকান করছেন আকলিম আক্তার। হাতের কাছেই দেখা গেল জ্বলছে মশার কয়েল। জানালেন মশার উপদ্রব এত বেশি যে সকাল থেকে রাত পর্যন্ত তার দোকানে ব্যবহার করতে হয় মশার কয়েল। আমরা এগুলো জ্বালাই রাখি দিন রাত, দিনও জ্বালাই রাত্রেও জ্বালাই মশার জন্য, মাছের জন্য। সবসময় মশাই কামড়ায়। আর আপনার গায়ে দিক দিয়ে দুইটা মসজিদ আছে, নামাজ পড়তে গেলে শরীরে পচা পানি লাগে আর গাড়ি ঘোড়া চলতে অনেক কষ্ট। জ্বর তো মশার কামড়ে দেওয়া যায়, হালকা পাতলা জ্বর আসে কোনো বাসায় কোনো আর হাসপাতালে ডাক্তারখানা যায়। ভাঙা রাস্তা, যত্রতত্র ময়লা আবর্জনা আর জলাবদ্ধতা সব মিলিয়ে এই এলাকা এখন হয়ে উঠেছে মশা প্রজননের উত্তম আবাসস্থল। এলাকাবাসীর অভিযোগ, একদিন কাজ করলে মাসের পর মাস আর কোনো খোঁজ নেয় না সিটি কর্পোরেশনের কর্তারা। এছাড়াও মশার কামড়ে জ্বর ঠান্ডা কাশিতে ভুগছে অনেকেই। জমে থাকা পানির কারণে মশায় ডিম পারে, যাতায়াত করতে পারি না মসজিদে, তারপরে এই রাস্তা দিয়ে জুরান বাজারও যেতে পারি না আমরা। বৃষ্টি পানি তো সরতে পারেন না, যদি লোকে সাফ করে তাহলে শহরে যদি দেখেন কত পানি, ওদিকে আরো বেশি মশা বাড়ানোর কারণ হলো পানি জমা থাকে রাস্তায়, ময়লা আবর্জনা, এটির জন্য মশাটা অতিরিক্ত বাড়ে। রাজধানীর মুগদা হাসপাতালে গিয়ে দেখা গেল প্রতি ঘন্টায় নতুন নতুন রোগী আসছেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। হাসপাতালটির করিডোরেও চিকিৎসা নিচ্ছেন অনেকে, যাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্চ ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকার রোগীর সংখ্যাই বেশি। মান্ডা, বাসাবো, বনশ্রী, নন্দীপাড়া এসব এলাকা থেকে জ্বর, বমি, কাশি আর তীব্র পানি শূন্যতা নিয়ে ভর্তি হয়েছেন অনেকেই। একাধিকবার ডেঙ্গুতে আক্রান্তদের অনেকের মুখ দিয়ে রক্ত পড়া ছাড়াও রয়েছে নানা জটিলতা। ডাক্তারের পরামর্শ 5 দিন ধরে
5-6 দিন ধরে জ্বর, আপনার মুখ দিয়ে যে মেন সমস্যা মুখ দিয়ে ব্লাড পড়তেছে, তো হালকা স্যাপ শুধু ফলাইলেই রক্ত পড়ে, তো এটা আজকে 4-5 দিন ধরে হচ্ছে। হাসপাতালের পরিচালক জানালেন, একাধিকবার ডেঙ্গুতে আক্রান্তদের মৃত্যু ঝুঁকি বেশি। এছাড়াও চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন এবং দেরি করে হাসপাতালে আসায় রোগীদের শারীরিক অবস্থা ঠিক হতে সময় লাগছে বেশি। একজন রোগী আক্রান্ত হলে যেহেতু ডেঙ্গিতে জ্বর হয় আপনি জানেন, এবং ডেঙ্গি এমন একটা রোগ যে এইটা বিভিন্ন সমস্যা নিয়ে প্রকাশ হতে পারে। যেমন হার্টের সমস্যা, কারো মনে হবে যে তার হার্ট অ্যাটাক করছে, মনে হবে তার পেটের সমস্যা তৈরি হয়েছে, মনে হবে তার ব্রেনে কোনো সমস্যা হয়েছে, অর্থাৎ মাল্টি অর্গানে সে এফেক্ট করে। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩,৯৭৮ জন এবং মৃত্যু হয়েছে ৪৬ জনের। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। উজানের ঢলে প্রতি বছরই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নেত্রকোনার কমলাকান্দার নিম্নাঞ্চলের বাসিন্দারা। বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় নদীর তীরবর্তী এলাকা। ২০২২ সালে বন্যাসহ গত ৩ বছরে পাহাড়ি ঢলে ক্ষতি হয়েছে অন্তত ১০০ কোটি টাকার। স্থানীয়দের দাবি, নদী ও খালে পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ায় বাড়ছে দুর্ভোগ। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদনে বিস্তারিত। নেত্রকোনার পাহাড়ি সীমান্তবর্তী ও হাওর বিস্তৃত উপজেলা কলমাকান্দা। প্রতি বছরই পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে এ অঞ্চল। নদী তীরবর্তী মনতলা গ্রামের বাসিন্দা জ্যোৎস্না বেগম। ঢলের জলে ডুবেছে বসতভিটা, কিছুটা কমলেও বাড়ির চারপাশে এখনো পানি। অর্থের অভাবে বসতভিটা উঁচু করতে না পারায় গেল 3 বছর বানবাসী হতে হয়েছে তাদের। জানান, প্রতিবার আশায় বসে থাকলেও কখনো পাননি ত্রাণ সহায়তা। বড় পানি ঢুকিয়ে যায়, মাল চাহিদা ক্ষতিগ্রস্ত, চুলা ফাতির নাই, রান্না খাওয়া নাই, আমরা খুব কষ্টে জীবন যাইতেছে। জ্যোৎস্না বেগমের মতো উপজেলা সদরের নয়াপাড়া শ্মশানঘাট এলাকা দ্বিতীয়বার ডুবেছে ঢলের পানিতে। বাড়িতে পানি ঢুকে বন্ধ রান্নাসহ দৈনন্দিন কাজ, সাথে বেড়েছে খরচের পাল্লা। 3 বছর ধরে আমরা বাড়িতে থাকতারি না, গদ্দর বান্ধিয়া এই যে বাবা হানিয়া টান মারে লুয়ে থাকা ইন্দা ভাঙ্গিয়া খুব ক্ষতিগ্রস্ত হইতেছে। আমরা পাহাড়ি ঢল হয়, আমাদের বন্যা, ঘর বাড়ি ভাঙ্গা দিতেছে গা, আপনার জাম মুড়ি এনে দেওয়ান লাগে একটু পরে, আর আপনার ঘর বাড়ি থাকতে পারি না। গরু বাছুর ছাগল অনেক কিছুই বাসায় এনেছে গা, বুঝছেন, কিন্তু মানুষটি কোনো ক্রমে স্কুল ঘরে দালানের সাজে সুজে উঠে গিয়ে বাজারে আশ্রয় নিছে। জুনের শেষ সপ্তাহ থেকে ভারী বৃষ্টিপাতের সাথে পাহাড়ি ঢলে তলিয়েছে মনতলা, ইসুফপুর সড়কসহ উপজেলার বরখাপন, খারনই সহ 8টি ইউনিয়নের অন্তত 59টি গ্রাম। বৃষ্টি হলে উজানের পাহাড়ি ঢলে প্লাবিত হয় নদী তীরবর্তী এই গ্রামগুলো। গত 3 বছরে উজানের ঢলে মৎস্য, কৃষিসহ ক্ষয়ক্ষতির পরিমাণ 100 কোটি টাকার উপরে। তবুও জলে ভাসা পদ্মের মতোই চলছে এখানকার জীবন জীবিকা। এই অঞ্চলের বিভিন্ন ঝর্ণাছড়া ও নদ নদীর পানি উবদাখালী নদী হয়ে মিলিত হয় সুনামগঞ্জের হাওরে। তবে গেল কয়েক বছরের মেঘালয়ের ভারী বর্ষণে এই পানি নামতে দেরি হওয়ায় সৃষ্টি হচ্ছে বন্যা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন খনন না হওয়ায় এই অঞ্চলের খরস্রোতা নদী এখন নীরব শান্ত। রান্না বাড়া নাই, খাওয়া দাওয়া নাই, একটা রুমের মধ্যে না হারিয়ে খালি আমরা আছি মাত্র, বাচ্চা কাচ্চা লইয়া। আমরা তাহা না তাহা তো বাবা সমান কথাই। আমাদের স্বামীর আর কামাই নাই, রোজগার নাই। এই যে অসুখ বিসুখ একজন গর্ভবতী মহিলা আছে ঘরে, কইলে যাই এইটাই যে জলের মধ্যে তো আমরা বাইরে যাইতেও পারি না। গাড়িটা ঠেলা লয়ে বাড়ি তার না, আমরা বড় বিপদে আসছি। জলের লেগে তো আমরা বাড়িতে আসতেছি না, বাজার আট করতে পারছি না, যাইতে পারছি না বাজারে হতে। এলাকার রাস্তা ডুবা, উন্নয়নমূলক কোনো কাজ একটু করে না। মন্ত্রী তো নাই, চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান আছে, অনেক পদে আছে, কিন্তু কোনো কাজকর্ম আমরা করে না। আমাদের এই অঞ্চলে প্রচুর পরিমাণে কালভার্ট বা বিভিন্ন ধরনের পানি নিষ্কাশনের পথ ছিল। এই কালভার্টগুলো ভরে যাওয়ার ফলে এখন আর ওই কালভার্ট দিয়ে পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই। সামান্য বৃষ্টি হলে পানি প্রবাহ হচ্ছে না বা পানি যেতে পারছে না। এই পরিত্রাণের একমাত্র উপায় হলো নদী খননগুলো যদি ভালোভাবে করা হয় তাহলে সম্ভব। পাহাড়ি ঢল কিংবা বন্যা, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন প্রান্তিক কৃষকরা, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় ব্যবসা বাণিজ্য। আমরা কিভাবে পরিত্রাণ পাইতে পারি, এই বাঁধগুলি, নদী খনন ইত্যাদি কর্মকাণ্ডগুলি করলে আমি প্লাস আমাদের এলাকাবাসী, ব্যবসায়ী, কৃষক সকলেই একটা স্বস্তি পাব। এই অঞ্চলের মানুষের ক্ষতির হাত থেকে বাঁচাতে নদী খনন সহ 3টি মন্ত্রণালয়ে 12টি সুপারিশ পাঠানোর কথা জানান স্থানীয় সংসদ সদস্য।
মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার বিশেষজ্ঞ এবং যারা বিজ্ঞানী রিসার্চার তাদেরকে নিয়ে আমরা একটা কম্বাইন মিটিং করেছি এবং সেখানে 12টি সুপারিশ প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আশা করি এই সুপারিশের আলোকে পরবর্তী করণীয় কি এটার ফলো আপও নিচ্ছি। কৃষি, মৎস্য, সড়ক ও সেতু বিভাগের হিসাবে গত 2 বছর সহ এবারের বন্যায় সব মিলিয়ে অন্তত 100 কোটি টাকার ক্ষতি হয়েছে, যার বিরূপ প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতিতে। রিফাদা আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। সময় হলো আরো একটি ছোট্ট বিরতির। ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। নাফি, এবার আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। মাত্রই যুক্তরাজ্যের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নতুন প্রধানমন্ত্রী পেয়েছে যুক্তরাজ্য, একই সঙ্গে ইরানেও দেখেছে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একই রকমভাবে ফ্রান্সেও কিন্তু পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে মধ্যপন্থী এবং উগ্র ডানপন্থী যারা রয়েছেন তাদেরকে টপকে কিন্তু 182টি আসনে জয় পেয়েছে বামপন্থী জোট। তবে এই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারায় কিন্তু দেশটিতে এক ধরনের অচল অবস্থা হতে পারে এমনটা শঙ্কা করছেন অনেকেই। এর মধ্যে এই উত্তপ্ত অবস্থার কারণে 30,000-এর বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে দেশটিতে এবং পাশাপাশি পদত্যাগ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতল। এ নিয়ে তৌহিদুর রহমান জানাবেন বিস্তারিত। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে এগিয়ে থাকলেও রোববার হওয়া দ্বিতীয় দফার ভোটের ফলাফলে পিছিয়ে গেল কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি RN, যেখানে 577টি আসনের মধ্যে বেশি আসনে জয় পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিল বামপন্থী জোট নিও পপুলার ফ্রন্ট NFP। কারণ এই ভোটের লড়াইয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী দলকেও পেছনে ফেলেছে তারা। এমন ফলাফল সামনে আসতে প্যারিস জুড়ে আনন্দ উচ্ছ্বাসে মাতেন বামপন্থী জোটের সমর্থক ও নেতারা। এর মধ্য দিয়ে 2027 সালের প্রেসিডেন্ট নির্বাচনেও বামপন্থীদের জয় নিশ্চিত সহজ হবে বলে মনে করছেন অনেকেই। Je m'attendais pas du tout à ça. Là, c'est vraiment un moment d'émotion pure et surtout ça redonne espoir parce que franchement, j'avais vraiment le moral dans les chaussettes là et je pense que là, il faut composer avec ce que le peuple de France a décidé. Et clairement, le nouveau Front populaire a, à mon sens, toutes les chances pour... Et évidemment, un gros retournement de situation, là où beaucoup de militants ne voyaient plus d'espoir et où on avait peur d'un futur avec la France aux mains du Rassemblement national, enfin, on s'est dit que... এই অবস্থায় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে অবশ্যই নিউ পপুলার ফ্রন্টকে দেশ শাসন করার আহ্বান জানাতে হবে বলে মন্তব্য করেছেন বাম জোটের বিশিষ্ট নেতা জিন লুক মেলেনচন। এ সময় ফ্রান্সের জনগণের প্রতি ধন্যবাদও জানান এই নেতা। La volonté du peuple doit être dorénavant strictement respectée. Dès lors, aucun subterfuge, arrangement ou combinaison ne serait acceptable. En effet, les leçons du vote sont sans appel. এদিকে নির্বাচনে বিপর্যস্ত কট্টর ডানপন্থী নেতা মেরিন লেপেন বলেছেন, যে কোনো ভাবেই হোক ফরাসিদের স্বার্থ রক্ষায় কাজ করবে তার দল। Le rôle qu'il a toujours eu, défendre la France et les Français. Voilà, défendre les idées pour lesquelles nous avons été élus, car nous sommes encore une fois le seul groupe uni et cohérent de cette Assemblée nationale. ফ্রান্সের সংসদ নির্বাচনে প্রত্যাশিত ফল ঘোষণার পর রোববার সন্ধ্যায় প্যারিসে ছড়িয়ে পড়ে উত্তাপ। কারণ কট্টর ডানপন্থী অনেক সমর্থক মেনে নিতে পারছেন না এই ফলাফল। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পরে বাধ্য হয়ে 30,000 পুলিশ মোতায়েন করে প্রশাসন। এমন পরিস্থিতির মধ্যে কোনো জোট বা দল প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ফ্রান্সের পার্লামেন্টের ঝুলন্ত পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ 3 পক্ষের একসঙ্গে কাজ করার অতীত ইতিহাস নেই দেশটিতে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।